হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করব বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে একজন দর্শক বন্ধু। তাকে অনেক ধন্যবাদ আমাকে ঘটনা পাঠিয়ে আমার পাশে থাকার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করছি। আর তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। চলো শুরু করছি আজকের ঘটনাটা। তো আজকের যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি বাংলাদেশ থেকে একজন দর্শক বন্ধু আমাকে পাঠিয়েছেন। আমি তার নাম পরিবর্তন করে এখানে ঘটনাটি বলছি। ঘটনাটি পাঠিয়েছেন রফিক। রফিককে অনেক ধন্যবাদ আমাকে ঘটনা পাঠিয়ে আমার পাশে থাকার জন্য। রফিক যখন সেনাবাহিনীতে যোগদান করে, অর্থাৎ এয়ার ফোর্সে সে চাকরি করা করত, তখন প্রথম জীবনে তার এর সঙ্গে এই ঘটনাটি ঘটে। তার এবং তার বন্ধু সন্দীপের সঙ্গে এই ঘটনাটি ঘটে। তো চলো শুরু করছি ঘটনাটি, তোমরা সঙ্গে থাকো। রফিক ছোটবেলা থেকে বিভিন্ন কোয়ার্টারে জীবন কাটিয়েছে, কেন তার বাবাও ছিলেন একজন সৈনিক। ছোটবেলা থেকে কোয়ার্টারে জীবন কাটানোর দরুন তার এই ভৌতিক কার্যকলাপ সম্পর্কে কিছু না কিছু জ্ঞান ছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তার জীবনেও এই জিনিসটা ঘটবে। সেই রফিক আর সন্দীপ যখন একসঙ্গে ঈদের সময় এয়ারফোর্স জয়েন করে, তখন তাদের একটি ট্রেনিং হয়। ট্রেনিং শেষ করার পর তারা যখন পাকাপাকি ভাবে সেনাবাহিনীতে যোগ দেয়, তখন তাদের প্রথম ডিউটি পড়ে কবরস্থান। কারণ তারা যখন ডিউটি জয়েন করে, মানে চাকরিতে পাকাপাকি ভাবে জয়েন করে, তখন তাদের এক সিনিয়র কলিগের ওয়াইফ আত্মঘাতী হন, অর্থাৎ সুইসাইড করেন। তো ধর্মে মুসলিম হওয়ার জন্য তাদেরকে কবরে তাদের শেষ কৃত্য সম্পন্ন হয়, কবর দেওয়া হয় মহিলাটিকে। কিন্তু অদ্ভুতভাবে সেই মহিলার সঙ্গে কিন্তু কোন রকম ঘটনা ঘটেনি, অর্থাৎ মহিলার আত্মার কোন রকম ঘটনা এখানে ঘটেনি। তো মহিলাকে কবর দেওয়ার পরে, যেহেতু কবর স্থানে কি হতো, শিয়ালরা কুকুররা কবর থেকে লাশ তুলে খাওয়া বা লাশ তুলে নিয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটতো। তো তখন সেই কবরস্থানে রফিকের আর সন্দীপের ডিউটি পড়ে কবরটাকে পাহারা দেওয়ার জন্য। তার ডিউটির কিছুক্ষণ আগে যে ডিউটিতে ছিল, তো এরা দুজন যেহেতু একদম কম বয়স ছিল, প্রায় 20 বছরের কাছে, তো ডিউটিতে জয়েন করার আগে এদেরকে একটু সাবধান করে যে তোমরা কবরে ডিউটি করছো, কবরের মধ্যে কোনো বাথরুম বা প্রস্রাব করা যাবে না, কোন রকম স্মোকিং করা যাবে না, কোন রকম বাজে ক্রিয়া কার্যকলাপ করা যাবে না। যা করবে খাওয়া দাওয়া, হাত মুখ ধোয়া বা বাথরুম করা, স্মোকিং করা সব কবরের বাইরে করবে। তো সেন্ট্রি পোস্টে, অর্থাৎ গার্ডের যে পোস্টটা থাকে সেই পোস্টে তাদের ডিউটি পড়ে। তারা কবরস্থান পাহারা দেওয়ার জন্য দুজনেই যেমন ভয়ও লাগছিল, তেমন একটু এক্সাইটমেন্টও লাগছিল। রাত 12টা থেকে ভোর 5টা অব্দি তাদের ডিউটি। 12টার সময় যখন তাদের কলিগ তাদের হাতে ডিউটি হ্যান্ড ওভার করে চলে যায়, বারবার করে সাবধান বাণী কিন্তু করে দিয়েছিল। ডিউটি চলাকালীন সন্দীপ যে ছিলেন তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং রফিক মুসলিম। দুজনের মধ্যে খুব ভালোই বন্ধুত্ব ছিল। সন্দীপ ছিল একটু একগুঁয়ে টাইপের, বোড়া টাইপের, যে ও ভূত প্রেত পিশাচ কিছুই মানত না। কিন্তু রফিক ছিল একটু ধার্মিক, অর্থাৎ সে যেহেতু মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, সে বলেছিল আমাকে যে দিদি, আমি ভূত প্রেত পিশাচ না মানি, আমাদের ধর্ম অবলম্বনে আমি জিনটাকে খুব ভালো মানি। কারণ জিন বলে যে জিনিসটা আছে অসুরেরই, সে কিন্তু মানুষের প্রচুর ক্ষতি করে। তো যাই হোক, রফিক বসে বসে ডিউটি করছে এবং সে বললো আমি যখন নতুন জয়েন করি, একটু স্মোকিং এর নেশা আমার ছিল, ধরেছিল নতুন, স্মোক করছি বসে বসে। আর সন্দীপ কি করছে, তাকে বারণ করা সত্ত্বেও সে কবরস্থানের গায়ে, অর্থাৎ কবরস্থানের দেওয়ালের ওইদিকে গিয়ে বাথরুম করছিল। তো ও অনেকক্ষণ না আসায় এ বসে স্মোক করছে। স্মোক করা চলাকালীন, স্মোকিং করার সময় সে দেখতে পায় একটা অবয়ব, একটা মানুষের অবয়ব কবরস্থানের গেটের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে গেল। রফিকের তখন একটু সন্দেহ হয়, কবরস্থানের গেট তো দেওয়া, আমরা তো বাইরে আছি, বাইরে স্মোক করছিল, তাহলে ভেতরে কিভাবে গেল? হ্যাঁ, হতে পারে সন্দীপ ঢোকার সময় গেটটা খুলে গেছে। তো এ দুবার সেই বাঁশি বাজায়, তাতেও কিছু সাড়া দেয় না সেই লোকটি। খনন করে ঘরের ভিতরে, মানে কবরস্থানের ভিতরে ঢুকে যাচ্ছে। তখন রফিক থাকতে না পেরে চিল্লাচ্ছে যে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন ও দাদা, এইভাবে বলছে, সম্বোধন করছে।
তাতেও যখন সেই লোকটি সাড়া না দেয়, রফিক তখন সেই লোকটির পিছু ধাওয়া করে। পিছন পিছন যেতে যেতে রফিক দেখতে পায় যে কবরস্থানের পুরো সাইডটা, মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কবর দেওয়ার একটা দিক ছিল, মানে সেই জায়গাটা অনেক পুরনো স্থান, সেই জায়গাটায় সম্ভবত কেউ সেরকম যেত না, কারণ অনেক মুক্তিযোদ্ধাদের সেই সময় কবর দেওয়া হয়েছিল সেই সময়। তো সেই দিকটাতে সেই লোকটি যাচ্ছে। তো কিছুটা সন্দেহ হয়, রফিক তার পিছু নেয়। পিছু নিতে নিতে দেখে সে খানিকটা দূর এগিয়ে একটা কবরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পিছন থেকে খানিকটা রফিক ডাকছে, কিন্তু অদ্ভুত ভাবে তার ওপরের পোর্শনটা, মানে আলো আবঝাতে বুঝতে পারছে না, কিন্তু একটা লোক দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছে, একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারছে, কিন্তু মানুষের পুরো পা থেকে মাথা অব্দি জিনিসটা বোঝা যাচ্ছে না। রফিক ছুটতে ছুটতে যখন সে কবরের কাছে যাচ্ছে, লোকটি রফিককে দেখে আরো জোরে জোরে হাঁটা শুরু করলো। বাইরে থেকে যখন রফিক ঢুকছিল, রফিকের হাতে যেহেতু স্মোকিং ছিল, মানে জ্বলন্ত সিগারেট ছিল, সেহেতু লোকটি হনন করে আরো যেন জোরে ঢুকছিল, কিন্তু কবরস্থানে ঢোকার আগে রফিক কি করেছিল, স্মোকিং এর সেই জিনিসটা ফেলে দিয়েছিল, মানে সিগারেটটা ফেলে দিয়ে সে ঢুকছে। তখন লোকটি সেই পুরনো কবরের দিকে নিজে যাচ্ছে এবং রফিককে যেন একটা নেশার মতো টেনে নিয়ে যাচ্ছে। রফিক যখন গেল, সে দেখতে পেল একটা পুরনো কবর। সম্ভবত কবরটির নাম ছিল অমিতাভ দত্ত। অমিতাভ দত্ত নামটা হিন্দুদের হলেও সে যেহেতু কর্নেল ছিলেন, অর্থাৎ সামরিক বাহিনীর সেনা অফিসার ছিলেন, সেহেতু সে শহীদ হওয়ার পরে তাকে সমাধিস্থ করা হয়েছিল। সেই সমাধির সামনে লোকটি দাঁড়ায়। তখন রফিক তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কি করছেন, আপনার চেনা জানা আছে কিনা, এখানে কিভাবে এলেন, কে বলছেন, কথা বলছেন না কেন, বিভিন্ন রকম ভাবে ডাকার পরেও সেই লোকটি কিন্তু কোনো রকম সাড়া দেয় না। সাড়া না দেওয়ায় রফিক যখন আরেকটু এগিয়ে যায়, তখন সে একটা মারাত্মক দৃশ্য দেখে। সে দেখতে পায় লোকটির কাঁধ থেকে, মানে এই কাঁধ থেকে পা অব্দি আছে, মাথাটা নেই। ভাবতে পারছো? সে দেখছে, সে আমাকে বলেছে দিদি ভাই, চাকরি জীবনে আমি এরকম দেখবো আমি ভাবিনি। আমি দেখছি লোকটির মাথা নেই। লোকটির একটা পা ছিল কবরের এই প্রান্তে, আরেকটি পা ছিল কবরের ওই প্রান্তে। দুটো পা প্রায় ফাঁকা করে সে দাঁড়িয়ে আছে, একটা পা এই প্রান্তে, একটা পা ওই প্রান্তে, মাথাটা নেই। ওইটা দেখে রফিক অত কম বয়সে নিজেকে ধরে রাখতে পারেনি, সে জ্ঞান হারিয়ে ফেলে, অর্থাৎ সে অজ্ঞান হয়ে যায় সেখানে। তার যখন জ্ঞান আসে, তখন দেখে সন্দীপ তার কাছে বসে আছে, তাকে জল বাতাস করছে। সন্দীপ তাকে দেখে হু করে হেসে ওঠে আর বলে যে কি রে ভাই, কি দেখেছিস, অজ্ঞান হয়ে গেছিস কেন? তখন রফিক বলে আমার কি হয়েছিল? সন্দীপ বলে যে আমি যখন বাথরুম করার পরে ওই পাশে একটু ঘোরাঘুরি করছিলাম, একটা বিকট চিৎকার শুনে আমি ছুটে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, তারপর জল টল দিয়ে তোর জ্ঞান ফেরালাম। তো এই করে কিছুক্ষণ শুয়ে থাকার পরে রফিক উঠে বসে তার তখন শরীরটা একটু খারাপ লাগতে শুরু করে। সন্দীপ তখন বলে যে তুই বস, আমি একটু আসছি বলে সে আবারও ওই কবরস্থান, পুরনো কবরস্থানের পাশে গিয়ে আবার প্রস্রাব করে, অর্থাৎ বাথরুম করতে শুরু করে। সে যখন বাথরুম করছে, তারপরে সে বাথরুম করার পরে বলে যে আমি হাত মুখ ধুতে একটু পাশের পুকুরে যাচ্ছি। পাশে একটা পুকুর ছিল কবরস্থানের পাশে, পুকুরে যাচ্ছি বলে হাত মুখ ধোয়ার নাম করে সন্দীপ যখন পুকুরে নামে, তখন রফিক দেখতে পায় সন্দীপ পুকুরে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ ঝাঁপ দিয়েছে পুকুরে। ঝাঁপ দেওয়ার পরে রফিক তখন ভাবে যে সন্দীপ হয়তো রফিককে ভয় দেখানোর জন্য এই জিনিসটা করছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখছে সে মানে প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, মানে জলে ঝাঁপাঝাঁপি করছে। ঠিক আছে, জলে ঝাঁপাঝাঁপি করছে। তখন রফিক মানে ভাবটা ভালো না দেখে তাড়াতাড়ি তাদের হেডকোয়ার্টারে ফোন করে সাহায্য চায়। কিছুক্ষণের মধ্যেই লোকজন এসে সন্দীপকে টেনে তোলে, তার জ্ঞান ফেরায়। তার কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পরে সেই রফিক আর সন্দীপের প্রচন্ড জ্বর হয়। প্রচন্ড জ্বরে তারা পরে 7 দিন ধরে জ্বর, লুজ মোশন সব ছিল। তাদের জ্বর কিন্তু কিছুতেই কমছিল না, মানে প্রচন্ড একটা জ্বর, প্রচন্ড শরীর খারাপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, প্রচুর ডাক্তার দেখিয়েছে, তাতেও কিছু হয়নি।
তো তারপরে লাস্টে তারা একটি মাজারের একটি তাদের যে বাবা থাকে আর কি মাজারের মৌলভী সাহেবের কাছে গিয়ে জল পড়া খেয়ে ঝাড়ফুঁক করার পরে তারা ধীরে ধীরে একটু সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন তাদের একটি মাদুলি দিয়েছিল, সেটা পড়েছিল, অর্থাৎ তাবিজ পড়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। এইটা রফিক আমাকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি কোন রকম সত্যি ভৌতিক ঘটনা থাকে তো তোমরাও আমাকে শেয়ার করতে পারো আমার ফেসবুক আইডিতে। আমার ফেসবুক আইডি আছে মৌলি অফিসিয়াল। মৌলি অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা শেয়ার করতে পারো। তো জানিও আজকের ঘটনাটা কেমন লাগলো। তোমরা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে দেখার জন্য, আমার গল্প শোনার জন্য। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে আশীর্বাদ করো, আমাকে ভালোবাসা দিও। তো আবার পরবর্তী পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে, পরবর্তী একটা গল্প নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।